আজকে ফ্রেশ টপিক। ইনফ্যাক্ট এই টপিকটা শেষ হলেই আমাদের মোটামুটি ইউনিট 13 ইকোলজির সেটা শেষ হয়ে যাবে। দ্যাট ইজ পপুলেশন। পপুলেশন সম্পর্কে আমরা অলরেডি আগে যেদিন প্রথম আমি তোমাদের লেভেল অফ ইকোসিস্টেম করিয়েছিলাম সেদিনকে আমি দেখিয়েছিলাম যে আমরা পপুলেশনকে একদম বেসিক লেভেল মানে বেসিক ইউনিট অফ পপুলেশন ধরে থাকি। পপুলেশন, তারপরে কতগুলো পপুলেশন থেকে স্পেসিসের পরে সেখান থেকে কমিউনিটি, এইভাবে ক্রমাগত যে ইকোলজিক্যাল হায়ারার্কি বা ইকোলজিক্যাল লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে। তো পপুলেশন কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে যখন একই প্রজাতিভুক্ত কয়েকজন সদস্য একত্রে বসবাস করে তখন তাদের পপুলেশন বলে। এই ছবিটার দিকে একটু তাকালে বোঝা যাবে এরা মেম্বার অফ এ সেম স্পেসিস। এটাও ওই প্রজাতি, এটাও যদি স্পেসিস 1 হয়, এটাও স্পেসিস 1, কিন্তু ডিফারেন্স হচ্ছে এরা একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে উপস্থিত, এরা একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে উপস্থিত। দেয়ারফর দিস ইজ অ্যান ওয়ান পপুলেশন, এটা একটা আলাদা পপুলেশন। আমি যদি তোমাদের পপুলেশনের উদাহরণ দিই তাহলে যেমন আমি বলতে পারি যে গির অরণ্যে বসবাসকারী এশীয় প্রজাতির সিংহের পপুলেশন, এটা একটা উদাহরণ। তো গির অরণ্য একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল, সেখানে এশীয় প্রজাতির সিংহ বসবাস করছে, দেয়ারফর সেটা একটা নির্দিষ্ট পপুলেশন। সুতরাং একই প্রজাতির অন্তর্গত বা একই প্রজাতির সদস্যরা যখন কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে থাকে তখন তাদের আমরা একটা পপুলেশন বলি। আমি তোমাদের আগেও বলেছি একটা আইডিয়াল মেন্ডেলিয়ান পপুলেশন সবসময় বলে যে প্রত্যেক সদস্যের পপুলেশনের অপর সদস্যের সঙ্গে ইকুয়াল অপরচুনিটি থাকবে জনন কার্য চালানোর। যদিও মানুষের ক্ষেত্রে এই ধারণাটা খুব সত্যি নয়, এই ঘটনাটাকে প্যানমিক্সিস বলে, এটা আমি অলরেডি তোমাদের পড়িয়েছিলাম। তো আজকে আমরা মেনলি পপুলেশন ক্যারেক্টারিস্টিকগুলো নেব, মানে একটা পপুলেশনের কী কী বৈশিষ্ট্য আছে। তো তার মধ্যে দেখো প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা নিয়েছি সেটা হচ্ছে ঘনত্ব বা ডেন্সিটি। তো ডেন্সিটি কীভাবে পরিমাপ করা হয় না, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পার ইউনিট এরিয়া, প্রতি একক এরিয়াতে কত সংখ্যক ওই পপুলেশনের ইন্ডিভিজুয়াল বা ওই পপুলেশনের সদস্যরা রয়েছে সেটা দিয়ে পরিমাপ করা হয় পপুলেশনের ঘনত্ব। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই ইউনিট এরিয়াটা কিভাবে মেজার করা হবে এটা কিন্তু বিভিন্ন বাস্তুতন্ত্রের ক্ষেত্রে আলাদা। যেমন বাস্তুতন্ত্রটা যদি জলজ হয়, মানে হ্যাবিট্যাটটা যখন জলজ, তখন এটা 3 ডাইমেনশনে মেজারমেন্ট করা হয়, অর্থাৎ কিউবিক মিটারে মেজারমেন্ট করা হয়। আবার যখন বাস্তুতন্ত্রটা স্থলজ তখন কিন্তু ওটা 2 ডাইমেনশনে মেজারমেন্ট করা হয়, অর্থাৎ স্কোয়ার মিটারে মেজারমেন্ট করা হয়। দেয়ারফর ইউনিট এরিয়াটা কিন্তু ভ্যারি করে। আবার দেখো এক একটা পপুলেশন বা এক এক প্রজাতির পপুলেশনের ক্ষেত্রেও এটা আলাদা হতে পারে। যেমন টাইগারের ক্ষেত্রে তাদের ডেন্সিটি মেজারমেন্ট করা হয় পার 100 কিলোমিটার স্কোয়ার। এটাই যখন হরিণের ক্ষেত্রে হয়ে যায় তখন সেটা কিন্তু পার 10 কিলোমিটার স্কোয়ার। আবার যদি হিউম্যান পপুলেশনের ক্ষেত্রে আমরা দেখি সেটা হচ্ছে শুধু কিলোমিটার স্কোয়ার। কাজেই যদি আমাদের বলে যে ইউনিট এরিয়াটা কত, এটা কিন্তু কোনো নির্দিষ্ট স্ট্যান্ডার্ডাইজড প্রোটোকল নেই, এটা ভ্যারি করে বিভিন্ন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। এই যে আমি হিউম্যানের ফিগারটা লিখেছি 464, এটা হচ্ছে ভারতবর্ষের লাস্ট যে সেন্সাসটা হয়েছিল সেই অনুযায়ী ভারতের জনঘনত্ব হচ্ছে 464 পার কিলোমিটার স্কোয়ার। আবার এটা কিন্তু অ্যাভারেজ, অবভিয়াসলি অ্যাভারেজ, কেননা ওয়েস্ট বেঙ্গলের জনঘনত্ব অনেক বেশি, আবার আন্দামান নিকোবর জনঘনত্ব সেটা 464 থেকে অনেক কম, এইগুলো ডিফার করবে। আর ডেন্সিটি মাপার ফর্মুলা কি না, ডি ইজ ইকুয়াল টু এন বাই এস, যেখানে এন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পার ইউনিট এরিয়া অ্যান্ড এস ইজ দ্য ভলিউম বা আয়তন। তাহলে এইভাবে আমরা অ্যাকচুয়ালি ডেন্সিটি মেজারমেন্ট করতে পারি। নেক্সট হচ্ছে নেটালিটি বা বার্থ রেট। বার্থ রেট মানে কি না, কত সংখ্যায় নতুন শিশু জন্মাচ্ছে, নাম্বার অফ নিউ বর্ন, অর্থাৎ নবজাতক শিশুর সংখ্যা প্রতি 1000 ইন্ডিভিজুয়াল। এটাও কিন্তু হিউম্যান পপুলেশনের জন্য 1000 ইন্ডিভিজুয়াল পিছু কত সদস্য জন্মাচ্ছে সেটাকে মেজারমেন্ট করা হয়। এর একটা ফর্মুলা আছে, ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু এনডি বাই টি, যেখানে এনডি হচ্ছে নবজাতকের সংখ্যা আর টি হচ্ছে সময়, অর্থাৎ একক সময়ে কত সংখ্যক নবজাতকের জন্ম হলো, এটা দিয়ে বার্থ রেট বা ন্যাটালিটির পরিমাপ করা হয়। নাও দেয়ার ইজ অ্যান ভেরি ইন্টারেস্টিং থিং, ভালো করে দেখবে। ন্যাটালিটি দু ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যাবসোলুট বা ম্যাক্সিমাম ন্যাটালিটি, এটার আর একটা নামও আছে, সেটা হচ্ছে পোটেনশিয়াল ন্যাটালিটি, অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার, ইট ইজ কল্ড রিয়েলাইজড আর্কিওলজিক্যাল ন্যাটালিটি। তো আগে আমি বলবো ম্যাক্সিমাম আর পোটেনশিয়াল ন্যাটালিটি কী। ম্যাক্সিমাম বা পোটেনশিয়াল ন্যাটালিটি হচ্ছে কোনো পপুলেশনে যখন সমস্ত কিছু রিসোর্স অপটিমাম কন্ডিশনে আছে, অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণে রিসোর্স উপস্থিত আছে, সব কিছুই একদম ঠিকঠাক নিয়মে চলছে,
তখন ওই পপুলেশনে উপস্থিত সদস্যরা, সেটা কাপলসরা পার্টিকুলারলি, অর্থাৎ একজন পুরুষ এবং একজন স্ত্রী যত সংখ্যক শিশুর জন্ম দিতে পারত, তাদের যে সর্বোচ্চ ক্ষমতা যেটা, সেই ন্যাটালিটিটাকে বলা হয় ম্যাক্সিমাম পোটেনশিয়াল। আমি একটা তোমাদের উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে। সাপোজ ধরো আমি বলছি একটা হিউম্যান পপুলেশনে আমি ধরছি যে সেখানে 1000 জন কাপলস আছে, মানে 1000 জন ইন্ডিভিজুয়াল আছে। আমি ধরছি আইডিয়ালি 500 জন মেল, 500 জন ফিমেল। দেয়ার ফর 500 জন মেল এবং 500 জন ফিমেল যদি হয়, মানে 500টা যদি কাপলস হয়, তাহলে প্রত্যেকটা কাপলস 1 ইয়ার পার ইয়ার একটা করে ইন্ডিভিজুয়ালের জন্ম দিতে পারতো। তার মানে প্রতি বছর সেখানে 500 জন শিশু জন্মগ্রহণ করতে পারে। এটা ইকোলজিক্যালি বা ম্যাক্সিমাম পোটেনশিয়াল ফ্যাক্টরটা কিন্তু এটা। সুতরাং সর্বোচ্চ যে ক্ষমতা তাদের মধ্যে ছিল, সেই ক্ষমতাটাকে, ন্যাটালিটি পাওয়ারটা বা জন্ম দেওয়ার ক্ষমতা, সেটাকে আমরা বলছি ম্যাক্সিমাম বা পোটেনশিয়াল ন্যাটালিটি। এখন রিয়েলাইজড বা ইকোলজিক্যাল ন্যাটালিটি কি? এই যে 500 জন কাপলসের কথা আমি বললাম, ধরা যাক এই 500 জন কাপলসের মধ্যে এমন হতেই পারে যে হয়তো 30 জন বা 40 জন কাপলস তারা মারা গেল। এমন হতেই পারে যে বাকি 30 জন বা 40 জনের কোনো রিপ্রোডাক্টিভ প্রবলেম আছে, যে কারণে তারা ফার্টিলাইজেশন করতে পারছে না, বা ফার্টিলাইজেশন হলেও শেষ পর্যন্ত ওই মহিলা প্রেগনেন্সিটা ম্যাচিওর করাতে পারছেন না, মাঝপথে প্রেগনেন্সি অ্যাবর্ট হয়ে যাচ্ছে, হতেই পারে তাদের কোনো ফার্টিলিটি জনিত সমস্যা আছে। সেক্ষেত্রে এই যে আমরা গড়ে প্রত্যেকটা 500 জন কাপলসের প্রত্যেকের একটি করে শিশু জন্মাবে, এটা যে আইডিয়ালি ধরে নিচ্ছিলাম, সেই আইডিয়ালিস্টিক সিচুয়েশনটা কিন্তু থাকছে না। আমি বোঝাতে পারছি আশা করি, যে বাস্তবে দেখা যাচ্ছে 30 জন মারা গেল, 30 জনের হয়তো আরও 30-40 জনের ইনফার্টিলিটি প্রবলেম আছে। এমন হতেই পারে যে হয়তো 50 বা 60 জন বা 100 জন কাপল তারা ডিসাইড করলো যে আমরা কোনো ইস্যু নেব না। দে আর ইউজিং ডিফারেন্ট টাইপস কন্ট্রাসেপটিভ। তারা বিভিন্ন ধরনের যেগুলো বার্থ কন্ট্রোল ডিভাইস আছে, এটা আমাদের এরপরে রিপ্রোডাকশনে গিয়ে পড়তে হবে, সেগুলো ব্যবহার করছে। দেয়ারফর তারা কোনো ইস্যু নেবে না, এটা ঠিক করলো। তাহলে সেক্ষেত্রে কি 500 জন নতুন শিশু জন্মাবে না। বাস্তবে সংখ্যাটা কিন্তু 500 জনের থেকে অনেক কম হবে। সেটা কত হবে? সেটা হয়তো 200 হলো কি 100 হলো, বাস্তবে 500 কিন্তু ছুঁচ্ছে না। আবার এমনও হতে পারে যে 500 হয়তো কিছু শিশু আছে যারা জন্মালো, বাট জন্মাবার পর তারা অ্যাট বার্থ মারা গেল, হতেই পারে, চাইল্ড মর্টালিটি হয়ে গেল। সেক্ষেত্রেও কিন্তু আমার অ্যাকচুয়াল যেই অ্যাবসোলুট বা পোটেনশিয়াল ন্যাটালিটি যেটা হওয়ার কথা ছিল, তার থেকে রিয়েলাইজড বা ইকোলজিক্যাল ন্যাটালিটির ভ্যালুটা কিন্তু অনেক কম হবে। তাহলে ইকোলজিক্যাল ন্যাটালিটি হচ্ছে বাস্তবে কোনো পপুলেশনে একক সময়ে যে পরিমাণ সদস্য জন্মায়, আর যতটা নতুন সদস্য জন্মাতে পারতো সেটা হচ্ছে অ্যাবসোলুট বা ম্যাক্সিমাম। এই দুটোর মধ্যে তফাৎ আছে। এটা জন্মাতে পারতো আর এটা অ্যাকচুয়ালি জন্মায়। দেয়ারফর এই ভ্যালুটা, মানে রিয়েলাইজড অর ইকোলজিক্যাল ন্যাটালিটির ভ্যালুটা কিন্তু সবসময় কম। সুতরাং অ্যাবসোলুট বা ম্যাক্সিমাম পোটেনশিয়াল ন্যাটালিটি সবসময় বেশি হবে। এটা একটা আইডিয়ালিস্টিক কন্ডিশন, এটা বাস্তবে হয় না, আর এটা বাস্তবে হচ্ছে। নেক্সট, ন্যাটালিটির পরে আমরা যাব হচ্ছে মর্টালিটি। না, মর্টালিটি ইজ নাথিং বাট দ্য ডেথ রেট। ডেথ রেট কি? অবভিয়াসলি নাম্বার অফ ডেথ পার 1000 ইন্ডিভিজুয়াল। একদম সেম, আগেরটা ছিল নাম্বার অফ বার্থ, এটা হচ্ছে নাম্বার অফ ডেথ। পপুলেশনের ক্ষেত্রে, হিউম্যান পপুলেশনের ক্ষেত্রে প্রতি 1000 ইন্ডিভিজুয়ালে এটাকে মেজারমেন্ট করা হয়। নাও দেখো, মর্টালিটিরও দুটো ভাগ আছে। একটা হচ্ছে মিনিমাম বা পোটেনশিয়াল মর্টালিটি, অ্যান্ড অ্যানাদার ইজ রিয়েলাইজড অর ইকোলজিক্যাল ন্যাটালিটি। ইকোলজিক্যাল মর্টালিটি, দিস ইজ অ্যাকচুয়াল ভ্যালু। আর পোটেনশিয়াল মর্টালিটি মানে যে ভ্যালুটা আমার হতে পারতো, এটাও একটু বোঝো। পোটেনশিয়াল মর্টালিটি কি না? পোটেনশিয়াল মর্টালিটি হচ্ছে, ধরো আমি বলছি যে নর্মালি মানুষের এখন গড় আয়ু হচ্ছে, সাপোজ আমি ধরো 65 বছর। তার মানে ধরে নেওয়া যায় একটা মানুষ জন্মাবে, সে 60 বছর বা 65 বছর পর্যন্ত তার অ্যাভারেজ জীবনটা বাঁচবে, অ্যান্ড দেন বার্ধক্যজনিত কারণে সে মারা যাবে। গল্পটা যদি প্রত্যেকের ক্ষেত্রে এটাই হয়, তখন সেক্ষেত্রে যে ডেথটা হচ্ছে কোনো পপুলেশনে, সেটাকে বলবো মিনিমাম বা পোটেনশিয়াল মর্টালিটি। কিন্তু বাস্তবে কিন্তু সবসময় পোটেনশিয়াল মর্টালিটি হয় না। কেন না? বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে। রোড অ্যাক্সিডেন্টেই ভারতবর্ষে প্রত্যেক বছর একটা বিরাট সংখ্যক লোক মারা যায়। বাস্তবে বিভিন্ন ধরনের এপিডেমিক সিচুয়েশনস আসছে। এই রাইট নাও করোনা ভাইরাস, কোভিড-19 অ্যাটাকে অনেক মানুষ মারা যাচ্ছে সারা পৃথিবী ব্যাপী। কোনো ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, আর্থকোয়েক, ভূমিকম্প, বন্যা, খরা, দুর্ভিক্ষ।
সেই সমস্ত জিনিসগুলো যখন হয় তখন কিন্তু অ্যাকচুয়াল মর্টালিটিটা অনেক বেশি হয়। নাও দিস ইজ রিয়েলাইজড অর ইকোলজিক্যাল মর্টালিটি। দেয়ারফর দেখো রিয়েলাইজড মর্টালিটির ভ্যালু কিন্তু পোটেনশিয়াল মর্টালিটির থেকে সবসময় বেশি হবে। নাও এই ডিফারেন্সটা খুব ভালো করে বোঝো। পোটেনশিয়াল ন্যাটালিটির ভ্যালুটা কিন্তু এক্ষেত্রে বেশি ছিল রিয়েলাইজডের থেকে, আর রিয়েলাইজড মর্টালিটি কিন্তু বেশি হবে পোটেনশিয়াল মর্টালিটির থেকে। নেক্সট যে পপুলেশন ক্যারেক্টারিস্টিকটা আমরা নেব সেটা হচ্ছে পপুলেশন ডিসপার্সাল। নাও ডিসপার্সাল মানে কি? ডিসপার্সাল মানে হচ্ছে কোনো পপুলেশনের একটা জায়গা থেকে ছড়িয়ে পড়া। এখন সেই ছড়িয়ে পড়াটা কী রকমের হতে পারে? দেখো তিনটে রকম পপুলেশন ডিসপার্সাল আছে। একটা হচ্ছে ইমিগ্রেশন, একটা হচ্ছে এমিগ্রেশন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ মাইগ্রেশন। এই ছবিটার দিকে ভালো করে দেখো ইমিগ্রেশন মানে হচ্ছে যখন বাইরে থেকে কিছু সংখ্যক পপুলেশনের সদস্য একটা পপুলেশনের মধ্যে এসে জয়েন করছে বা ঢুকছে। এখানে একটা পপুলেশন ছিল, বাইরে থেকে কিছু সদস্য এখানে এসে প্রবেশ করলো, দিস ইজ ইমিগ্রেশন। সো ভেতরে ঢোকা, দিস ইজ ইমিগ্রেশন। আবার এমিগ্রেশন কি না, এই পপুলেশন থেকে যখন কিছু সদস্য বাইরে বেরিয়ে চলে যাচ্ছে তখন তাকে বলছে এমিগ্রেশন। সো ইমিগ্রেশন মিনস ওয়ান ওয়ে ইনওয়ার্ড ফ্লো অ্যান্ড দিস ইজ ওয়ান ওয়ে আউটওয়ার্ড ফ্লো। বাট দেয়ার ইজ অ্যানাদার টাইপ, দ্যাট ইজ মাইগ্রেশন। মাইগ্রেশন কাকে বলে না, যখন কিছু সদস্য পপুলেশনের তারা এখান থেকে গেল এবং আফটার এ সার্টেন টাইম এগেইন দে আর কামিং ব্যাক, দিস ইজ কল্ড মাইগ্রেশন। তোমাদের প্রশ্ন আসে, বলছে কোনো পপুলেশনের বৃদ্ধির ওপর কোন পপুলেশন ডিসপার্সালের কোনো প্রভাব দেখা যায় না, তখন আনসার হবে মাইগ্রেশন। কেন না, মাইগ্রেশন মিনস কিছু সংখ্যক সদস্য গেল অ্যান্ড আফটার এ ওয়াইল দে আর এগেন কামিং ব্যাক, দিস ইজ কল্ড মাইগ্রেশন। সো মাইগ্রেশনের কোনো পপুলেশনের বৃদ্ধির ওপরে প্রভাব নেই। তাহলে একটা পপুলেশনের বৃদ্ধি কী কী ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়? ফার্স্ট, বার্থ রেট এবং ডেথ রেট। সো বার্থ রেট মাইনাস ডেথ রেট প্লাস ইমিগ্রেশন মাইনাস এমিগ্রেশন। অর্থাৎ বার্থ রেট যদি বেশি হয় এবং ইমিগ্রেশন যদি বেশি হয় তখন পপুলেশন বাড়বে, আর বার্থ রেট যদি কম হয় অ্যাজ ওয়েল অ্যাজ এমিগ্রেশন যদি বেশি হয় তখন কিন্তু পপুলেশন কমবে। এখানে আরেকটা জিনিস বলে দিই, বর্তমানে পপুলেশনের বৃদ্ধি মাপার জন্য যে সূচকটাকে সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভাইটাল ইন্ডেক্স। দিস ইজ বার্থ রেট বাই ডেথ রেট ইনটু 100, অর্থাৎ বার্থ রেট এবং ডেথ রেটের শতাংশ অনুপাত, একেই বলে ভাইটাল ইন্ডেক্স। এছাড়া যদি শুধু শতাংশ অনুপাত মানে 100 দিয়ে যদি মাল্টিপ্লাই না করি, শুধু বার্থ রেট বাই ডেথ রেট হলে সেটাকে বলে বায়ো ইন্ডেক্স। বাট বর্তমানে বায়ো ইন্ডেক্সের থেকেও ভাইটাল ইন্ডেক্সকে অধিকতর গ্রহণযোগ্য করা হয়েছে এবং ভাইটাল ইন্ডেক্স দিয়েই বর্তমানে একটা পপুলেশনের বৃদ্ধি মেজারমেন্ট করা হয়। দেয়ার ইজ অ্যানাদার থিং, যে কখন কোনো পপুলেশনে যখন বার্থ রেট ইজ ইকুয়াল টু ডেথ রেট হয়ে যায় তখন সেই পপুলেশনের অবস্থাটাকে বলে ডেমোগ্রাফিক ট্রানজিশন। দ্যাট মিনস সেই সময় পপুলেশনে জিরো গ্রোথ রেট অ্যাচিভ হয়ে গেছে, অর্থাৎ বার্থ রেট এবং ডেথ রেট সমান। সো নো ফার্দার ইনক্রিমেন্ট অফ পপুলেশন, দিস ইজ কল্ড ডেমোগ্রাফিক ট্রানজিশন, যখন জিরো গ্রোথ রেট পপুলেশন অ্যাচিভ করেছে। ডেমোখানে আর একটা কথা বলে রাখি, স্টাডি অফ পপুলেশন ইজ কল্ড ডেমোগ্রাফি। পপুলেশন সম্বন্ধে যে বিদ্যা বা পপুলেশন সম্বন্ধে পড়াশোনা করা এটাকে বলে ডেমোগ্রাফি। নেক্সট ইজ দ্য সেক্স রেশিও, নাম্বার অফ ফিমেল পার 1000 মেল। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে যে সবসময় সেক্স রেশিওতে আমরা ফিমেলের সংখ্যাটাকে বেশি গুরুত্ব দিই। কেন না, বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ফিমেল আর মোর ইম্পর্টেন্ট, কেননা ফিমেলের মধ্যেই সন্তান ধারণ করবার ক্ষমতা থাকে, এটা পুরুষের থাকে না। দেয়ারফর 1000 পুরুষ পিছু কতজন ফিমেল আছে সেটা সেক্স রেশিওতে মেজারমেন্ট করা হয়। এখানে একটা কথা বলে রাখি, আইডিয়ালি একটা সেক্স রেশিও সবসময় 1:1 হওয়ার কথা, মানে 50টা মেল থাকলে তার জন্য 50টা ফিমেল থাকবে। যত ফিমেলের সংখ্যা কমে তত আমরা ডিস্টর্টেড সেক্স রেশিও পাই, অর্থাৎ সেক্স রেশিওটা তত বিঘ্নিত হয়, সাম্য বিঘ্নিত হয়। নেক্সট ইজ দ্য পপুলেশন ফ্লাকচুয়েশন। এটা কি না, কোনো পপুলেশন তার সংখ্যা বছরের সবসময় এক রকম থাকে না।
দেখা গেছে বছরের বিভিন্ন সময়ে ঋতুভিত্তিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে পপুলেশন বাড়ে, তারপরে আবার কমে। মূলত পতঙ্গ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে এটা দেখা যায়, বর্ষাকালে প্রজনন ঋতুতে এদের সংখ্যাগুলো বাড়ে, পরে আবার সংখ্যাটা কমে। এই ঘটনাটাকে বলে পপুলেশন ফ্লাকচুয়েশন বা পপুলেশন অস্থিরতা, অর্থাৎ পপুলেশনের সংখ্যার হ্রাস বৃদ্ধি অ্যাব্রাপ্টলি ঘটতে থাকে। নেক্সট ইজ পপুলেশন ডিস্ট্রিবিউশন। 3 ধরনের ডিস্ট্রিবিউশন আছে। ইউনিফর্ম, যেখানে দেখো পপুলেশনের সদস্যরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে আছে, প্রায় সমান গ্যাপে, একদম এখনকার কোভিড-19 প্রায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে। নেক্সট ইজ দ্য র্যান্ডম। র্যান্ডম মিনস হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো কিছু ছড়িয়ে থাকলে সেটাকে বলে র্যান্ডম, এটার অপর নাম হচ্ছে ইররেগুলার ডিস্ট্রিবিউশন। অ্যান্ড দ্য থার্ড ইজ ক্লাম্পড ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পপুলেশনরা কোনো নির্দিষ্ট জায়গায় সঙ্ঘবদ্ধ বা একত্রিত হয়ে আছে। নাও বোঝাই যাচ্ছে যে ইউনিফর্ম যদি ডিস্ট্রিবিউশন হয় সেখানে কম্পিটিশন কিন্তু কম হবে। কেন না, তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে আছে, নিজের নিজের জায়গায় নিজের নিজের রিসোর্সকে ব্যবহার করছে। বাট দ্য মোমেন্ট ক্লাম্পড ডিস্ট্রিবিউশন চলে আসে তখন কিন্তু সেখানে তীব্র থেকে তীব্র কম্পিটিশন হয়। কেন না, দেখা গেছে হয়তো এই এরিয়াটাতেই খাবার জল ভালো পাওয়া যায়, এই এরিয়াটাতেই মার্কেট প্লেসগুলো ভালো, সুতরাং সেখানেই লোকে এইখানেই ভালো স্কুলগুলো রয়েছে, যারপর সেই জায়গাগুলোতে পপুলেশনের সদস্যরা ক্লাম্পড প্যাটার্নে সবাই সংঘবদ্ধ হয়ে রয়েছে।